স্বাগত ভোরের কাগজের আন্তর্জাতিক খবরে, সাথে আছি আমি কামরুজ্জামান আরিফ। মধ্যপ্রাচ্যের সব খবর নিয়ে এই আয়োজন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয়েছে। এই ভোটে স্বপ্রণোদিতভাবে অংশ নেওয়ার জন্য ইরানি জনগণের প্রশংসা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি। এদিন সকালের প্রথম দিকে ভোট দিয়ে সর্বোচ্চ নেতা বলেন, আল্লাহর শুকরিয়া, এটা একটা শুভ দিন। আজকের দিনে আমাদের প্রিয় জনগণ গুরুত্বপূর্ণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমাদের জনগণ তাদের ভোট দেবে এবং সেরা প্রার্থীকে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রত্যেকের জন্য দ্বিতীয় দফার ভোট দেওয়ার প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে এবং ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে গত 28 জুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট হয়। পরে ফলাফলে দেখা যায় কোনো প্রার্থী এককভাবে 50% বা তার বেশি ভোট পাননি। আর এই কারণেই দেশটির সংবিধান অনুযায়ী আজ প্রথম দফার সর্বোচ্চ ভোটপ্রাপ্তদের মধ্যে লড়াই হচ্ছে। দ্বিতীয় দফায় লড়াই করছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত সাইদ জালিলি। এই দুইজনের মধ্য থেকে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবে ইরানের জনগণ। এদিকে দ্বিতীয় দফার এই নির্বাচনে কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি নাকি সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান এগিয়ে থাকবে তা বিশ্লেষণ করা যায়। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এবার যারা সাইদ জালিলিকে সমর্থন করেছেন তাদের চোখে অন্য সব প্রার্থীর চেয়ে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হলেন 58 বছর বয়সী সাইদ জালিলি। তিনি অতি রক্ষণশীল ও অটল পশ্চিমা বিরোধী অবস্থানের জন্য ব্যাপকভাবে স্বীকৃত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনির ঘনিষ্ঠ তিনি। সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের মুখোমুখি হওয়ার জন্য জালিলি দেশটির বিভক্ত রক্ষণশীল সমর্থকদের একত্র করার চেষ্টা করেছেন। জালিলি কট্টরপন্থীদের সমর্থন পেয়েছেন। একই সঙ্গে তিনি গালিবাব এবং অপর দুই রক্ষণশীল প্রার্থীর কাছ থেকেও সমর্থন পেয়েছেন। প্রথম ধাপের ভোটের আগেই তেহরানের মেয়র আলী রেজা জাকানি এবং রাইসির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদেহ হাশেমি তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। 1965 সালে ইরানের মাসাদে জন্মগ্রহণ করা জালিলি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। মৃদুভাষী হলেও অনমনীয় এবং রক্ষণশীল ধর্মীয় ব্যক্তিত্ব ধরে রাখার পাশাপাশি তিনি কর্মজীবনে বেশ কয়েকটি জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে খামিনির প্রতিনিধিত্বের একজন। জালিলি ইরান ইরাক যুদ্ধে লড়েছিলেন। যুদ্ধে তার ডান পা কেটে যায়। ইরানের পারমাণবিক চুক্তির মধ্যস্থতায় তিনি কাজ করেছিলেন। এ সময় তিনি অনমনীয় মনোভাব দেখিয়েছিলেন। জালিলি তেহরানের ইমাম সাদেক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট করেছেন। সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদের সময় তিনি ইউরোপ ও দক্ষিণ আমেরিকা অঞ্চলের উপ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অন্যদিকে এবারের প্রার্থীদের মধ্যে পেজেশকিয়ানই সবচেয়ে বয়স্ক এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী। 1954 সালের 29 সেপ্টেম্বর জন্ম নেওয়া পেজেশকিয়ান একজন হার্ট সার্জন। 2008 সাল থেকে টানা উত্তর পশ্চিমের নগরী তাবরিজ থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন তিনি। পেজেশকিয়ান বরাবরই ইরানের বর্তমান শাসকদের সমালোচনা করে এসেছেন। ইরানের সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। যে বছর রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সে বছর পেজেশকিয়ান অন্য সংস্কারপন্থী ও মধ্যপন্থী প্রেসিডেন্ট প্রার্থীদের সঙ্গে নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছিলেন। 2008 সাল থেকে তিনি পার্লামেন্টে উত্তর পশ্চিমের শহর তাবরিজের প্রতিনিধিত্ব করছেন। সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাদামি ও হাসান রুহানি তার প্রতি সমর্থন জানিয়েছেন। সার্বিকভাবে দেশটির সবচেয়ে বড় সংস্কারপন্থী জোটের সমর্থন আদায় করতে সমর্থ হয়েছেন পেজেশকিয়ান। এবারে দৃষ্টি দেওয়া যাক গাজা ইসরায়েল যুদ্ধে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পলিট ব্যুরো সদস্য খলিল আল হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। চলমান গাজা পরিস্থিতি নিয়ে দুই গোষ্ঠীর প্রতিনিধিরা শুক্রবার কাতারের রাজধানী দোহায় এই বৈঠকে মিলিত হন। লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এই খবর দিয়েছে আল জাজিরা। সম্প্রতি দখলদার ইসরায়েল লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন চালানোর ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অক্ষের মিত্রতা গাজার সাম্প্রতিক নিরাপত্তা ও রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছে এবং লেবানন, ইয়েমেন ও ইরাকে যুদ্ধ ফ্রন্ট খোলার বিষয়ে আলোচনা হয়েছে। হিজবুল্লাহ নেতার সঙ্গে বৈঠকে হামাস প্রতিনিধি দল চলমান ইসরায়েল হামাস যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে পর্যালোচনা করেছে এবং হিজবুল্লাহ ও হামাসের মধ্যে আরও সমন্বয়ের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।
গাজায় ফিলিস্তিনি জনগণের উপর আগ্রাসন বন্ধ করার প্রস্তাব নিয়েও বৈঠকে আলোচনা হয়। এদিকে লেবাননে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। তিনি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ইউনিটের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি গাজায় ইসরায়েলি আগ্রাসনেও অংশ নিয়েছিলেন। সম্প্রতি তাকে লেবানন সীমান্তে পাঠানো হয়। সেখানেই হিজবুল্লাহর রকেট হামলায় প্রাণ হারান তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হিজবুল্লাহর রকেট হামলায় একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী এক প্রেস বিবৃতিতে জানিয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, হিজবুল্লাহর হামলায় নিহত ওই কর্মকর্তার নাম ইতাই গালিয়া। 38 বছর বয়সী এই কর্মকর্তা ইসরায়েলি সেনাবাহিনীর 679তম আর্মড ব্রিগেডের 8679তম ইউনিটের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক হামলার সময় ইসরায়েল অধিভুক্ত গোলান মালভূমিতে একটি রকেট আঘাত হানলে নিহত হন তিনি। অন্যদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসেম বিগ্রোহেড জানিয়েছে, গাজা সিটির সুজাইয়া তাদের চালানো অভিযানে 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এসব সেনা একটি ভবনের ভিতরে ছিলেন। তখন তাদের লক্ষ্য করে হামলা চালান হামাসের যোদ্ধারা। এ ব্যাপারে টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে আল কাসেম ব্রিগেডস বলেছে, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিবিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে। এছাড়া ইয়াসিন 105 রকেট দিয়ে দখলদার ইসরায়েলিদের একটি মার্কাভা 4 ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে হামাস। দর্শক, এই ছিল মধ্যপ্রাচ্যের সব খবর নিয়ে ভোরের কাগজের আজকের আয়োজন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। সারা বিশ্বের সব খবর সবার আগে জানতে সাথে থাকুন আমাদের ভোরের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।